সার্বভৌমত্ব রক্ষায় হুমকি হলে প্রতিহত করতে সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন। বেশি প্রবৃদ্ধির দেশ হবে বাংলাদেশ বলছে বিশ্বব্যাংক। নিয়ন্ত্রক সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার তাগিদ। রাসেলকে ক্ষতিপূরণ না দিলে গ্রিন রেলের সব বাস নিলাম, হাইকোর্টের আদেশ। 11 এপ্রিলের টিকিট বিক্রি বন্ধ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়। তবে কেউ যদি সার্বভৌমত্ব রক্ষায় হুমকি হয় কিংবা আক্রমণ করতে আসে, সশস্ত্র বাহিনী তাকে প্রতিহত করার প্রস্তুতি থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় শান্তি রক্ষায় নিয়োজিত সৈন্যদের আরও প্রশিক্ষিত করে গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমনের রিপোর্ট। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের ধারাবাহিকতায় এবার নিজের অধীনে থাকা প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে অংশ নেন 3 বাহিনী প্রধান সহ সশস্ত্র বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে প্রধানমন্ত্রী সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেন। বলেন, সক্ষমতা প্রস্তুতিতে পিছিয়ে থাকার সুযোগ নেই। শান্তিপূর্ণ পরিবেশ চাই, কিন্তু কেউ যদি আমাদের বিরুদ্ধে আক্রমণ করে তাহলে তার জন্য যথাযথ জবাব আমরা দিতে পারি, আর আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন রক্ষা করতে পারি, সেই প্রস্তুতিটা সবসময় আমাদের থাকতে হবে। যুদ্ধের জন্য না, শান্তির জন্য আমাদের প্রস্তুতি দরকার। আর সেখানেও অবশ্যই আমরা একটা স্বাধীন দেশ হিসেবে প্রতিটি ক্ষেত্রে আমরা অন্তত বিশ্বের সাথে তাল মিলিয়ে যাতে চলতে পারি, সেই ব্যবস্থাটা আমাদের থাকা উচিত। সরকার সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শান্তি রক্ষায় নিয়োজিতদের আরও প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। শক্তির দিক থেকে বা মানসিক শক্তির দিক থেকে আমাদের সেইভাবেই তৈরি হতে হবে, প্রশিক্ষণের দিক থেকেও তৈরি হতে হবে, যেন যে কোনো অবস্থা মোকাবেলা করার মতো আমরা অন্তত শক্তি অর্জন করতে পারি। শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা যাচ্ছে, পুলিশ বাহিনীর সদস্যরা যাচ্ছে, সবাই যাচ্ছে। যুদ্ধের সরঞ্জাম থেকে শুরু করে সর্বক্ষেত্রেই একটা পরিবর্তন আসে, আধুনিকতা আসে, নতুনত্ব আসে, কিন্তু আমাদের যারা সেখানে যাবে তারা সব বিষয়ে পারদর্শী থাকবে, সেটাই আমি চাই। দেশের অন্যান্য খাতের মতো প্রতিরক্ষা খাতকেও সরকার গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে নিচ্ছে বলে জানান সরকার প্রধান। যুগোপযোগী করে ইতিমধ্যে আমরা আমাদের প্রতিরক্ষা নীতিমালা একটা প্রণয়ন করেছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সবাই যাচ্ছে। নতুন প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন প্রজন্মই আগামীতে নেতৃত্ব দিয়ে দেশ পরিচালনা করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ক্রীড়া চর্চার মধ্য দিয়ে শিশুর বিকাশে সহায়তা এবং উৎসাহ যোগাতে সারা দেশে মিনি স্টেডিয়াম করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমনের আরও একটি রিপোর্ট। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ড কাপের 9ম আসরের ফাইনালে নীলফামারীর দক্ষিণ কানিয়ালখাতার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 1 গোলে হারিয়ে সিলেটের জৈন্তাপুরের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়েছে চ্যাম্পিয়ন ট্রফি। এরপর বঙ্গমাতা গোল্ড কাপের 8ম আসরের ফাইনালে রংপুর বিভাগের লালমনিরহাট পাটগ্রামের ডেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ময়মনসিংহের নান্দাইলের পাঁচরুখি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নেয়। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রফির পাশাপাশি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল 3 লাখ, রানার্স আপ 2 লাখ ও তৃতীয় স্থান অর্জনকারী দল পেয়েছে 1 লাখ টাকা। বাংলাদেশে তো বটেই, অংশগ্রহণকারীর দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট এটি। বালক ও বালিকা 2 ক্যাটাগরিতে অংশগ্রহণকারীর সংখ্যাটা 22,35,414 জন। বিজয়ী সহ অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সুস্থ জাতি গঠন ও আগামী প্রজন্ম সৃষ্টিতে ভূমিকা রাখে বলে মন্তব্য করেন তিনি। আমাদের দেশের ছেলেমেয়েরা ফুটবল, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সকল ক্ষেত্রে একটা খেলাধুলা করবে, সাংস্কৃতিক প্রতিযোগিতা করবে, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, তারা ডিসিপ্লিন শিখবে এবং আগামী দিনে এই বাংলাদেশকে তারা নেতৃত্ব দেবে, সেটাই আমি চাই।
প্রধানমন্ত্রীর প্রত্যাশা, এই টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের মধ্য থেকেই আগামীর দক্ষ ক্রীড়াবিদ বেরিয়ে আসবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। আজকে যারা খেলাধুলায় অত্যন্ত পারদর্শিতা দেখাচ্ছে, আগামী দিনে আন্তর্জাতিকভাবে তারা আরো সম্মান আমাদের দেশের জন্য বয়ে আনবে, সেটাই আমরা আশা করি। এই আসরের সেরা খেলোয়াড়দের নিয়ে দীর্ঘমেয়াদী ক্যাম্পের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। চলতি অর্থবছরে বিশ্বের সবচেয়ে বেশি মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী 5 দেশের একটি হবে বাংলাদেশ। এই পূর্বাভাস বিশ্ব ব্যাংকের। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ারও পরামর্শ দিয়েছে সংস্থাটি। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদন প্রকাশ করতে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। বক্তব্য দেন বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি রবার্ট জে সোম। প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ ড জাহিদ হোসেন। বলেন, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 7.3% হতে পারে। বাংলাদেশের চেয়ে বেশি প্রবৃদ্ধি হবে এমন 4 দেশের মধ্যে রয়েছে ইথিওপিয়া, রুয়ান্ডা, ভুটান ও ভারতের নাম। এগুলোর ভিত্তিতে আমাদের কিছু হিসাব নিকাশের পদ্ধতি আছে, তার ভিত্তিতে আমরা এই 7.3% বা 7.4% আমরা প্রজেকশনে রাখতে পারি। বিনিয়োগের বৃদ্ধি এবং উৎপাদনশীলতার বৃদ্ধি, এই দুটা ছাড়া টেকসই প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব। বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল থাকলেও খেলাপি ঋণ বাড়ছে। ব্যক্তি খাতে অপর্যাপ্ত বিনিয়োগ, রাজস্ব আয়ের দুর্বল ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা কমার বিষয়গুলো উঠে আসে প্রতিবেদনে। মূল্য প্রতিযোগিতার ক্ষেত্রে আমাদের সক্ষমতা কিছু কমেছে। রাজস্ব খাতে গল্পটা খুব একটা পরিবর্তন নাই, কিন্তু এই বছর যেটা উল্লেখযোগ্য দিক সেটা হচ্ছে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি খুবই কম। রাজস্ব আদায়ে টেকসই প্রবৃদ্ধির জন্য সংস্কারের ধারাবাহিকতা ধরে রাখারও তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক। আর্থিক এবং রাজস্ব খাত, অবকাঠামো, মানব সম্পদ উন্নয়ন এবং ব্যবসায়িক বিধি নিয়ম সংস্কারের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানী যাত্রাবাড়িতে ফ্লাইওভারের ওপর গ্রিন লাইন পরিবহনের বাস চাপায় পা হারানো রাসেলকে 50 লাখ টাকা 9 এপ্রিলের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই আদেশ পালন না করলে 11 এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি না করার আদেশও দিয়েছেন আদালত। প্রয়োজনে গ্রিন লাইনের সব গাড়ি নিলামে তুলে ক্ষতিপূরণের অর্থ আদায়ের হুঁশিয়ারি দেন হাইকোর্ট। বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি KM কামরুল কাদেরের বেঞ্চ এই আদেশ দেন। শাকের আরজু রিপোর্ট। গ্রিন লাইনের চাপায় পা হারানো রাসেল সরকারকে 50 লাখ টাকা দেয়া হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের বিষয়ে বৃহস্পতিবার গ্রিন লাইন কর্তৃপক্ষের আদালতে প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে গ্রিন লাইন কর্তৃপক্ষ কোনো প্রতিবেদন দেয়নি। পরে হাইকোর্ট গ্রিন লাইনের কর্তৃপক্ষকে তলব করেন। জেনারেল ম্যানেজার হাজিরা দিয়ে মালিক আলাউদ্দিনের অসুস্থতা ও দেশের বাইরে থাকার বিষয়টি উপস্থাপন করেন। 50 লাখ টাকার ক্ষতিপূরণ দিলেই যে আমাদের সমস্যাটা সমাধান হচ্ছে তা না, এটা সমস্যা শুরু হচ্ছে আর কি। এই টাকা দেওয়ার কোর্ট যেভাবে বলতেছে আমাদেরকে হয়তো দিতে হবে। মালিক আসলে এই বিষয়ে ডিসিশন হয়ে হয়তো আমরা 10 তারিখে এই বিষয়ে আমরা দিব। শুনানি করে আদালত রাসেলকে 50 লাখ টাকা 9 এপ্রিলের মধ্যে দেওয়ার নির্দেশ দেন। একই সাথে নির্দেশ পালন করা না হলে 11 তারিখে টিকিট বিক্রি না করার নির্দেশ দেন হাইকোর্ট। আগামী 11 তারিখে যেন গ্রিন লাইন পরিবহন কোনো টিকিট সাধারণ মানুষের কাছে বিক্রি না করে, তাদের জন্য বিপদে না ফেলে, এই সিদ্ধান্ত, এবং 10 তারিখে ফাইনাল অর্ডার দিবে। এর আগে আদালত ইতিবাচক পদক্ষেপ না থাকলে গ্রেফতারের হুঁশিয়ারি দেন। যত বড় ব্যবসায়ী হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয় বলেও মন্তব্য করেন হাইকোর্ট বেঞ্চ। তাদের বাস নিলাম করে দরকার টাকা সিজ করে গাড়ি বিক্রি করে, তাদের টাকা অসুবিধা আছে, টাকা বিক্রি করে তাদের ক্ষতিপূরণ দিতে হবে যদি না আসে। রাসেলকে 2 সপ্তাহের মধ্যে 50 লাখ টাকা দিতে গত 12 মার্চ গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। গত বছরের 28 এপ্রিল কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ির হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারান তিনি। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে।
এফআর টাওয়ারের পাশেই নকশা উপেক্ষা করে 2 সুউচ্চ ভবন, রাজুকের অভিযানে উত্তরায় ঘুরিয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা। রাষ্ট্রায়ত্ত পাটকলে 72 ঘন্টা ধর্মঘট শেষ, সড়ক ও রেলপথ অবরোধ, খুলনা নরসিংদীতে সংঘর্ষ। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। আগুনে পুড়ে যাওয়া বনানীর এফআর টাওয়ারের পাশে সুউচ্চ 2টি ভবনই নকশা মেনে হয়নি। রাজুকের পরিদর্শনে বেরিয়ে আসে ভবনগুলোতে নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থাও। এছাড়া রাজধানীর উত্তরায় আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি 24 লাখ টাকা জরিমানা করেছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। আহমদ বাবুর রিপোর্ট। রাজধানীর সুউচ্চ ভবনগুলো রাজুকের অনুমোদিত নকশা ও অগ্নি নিরাপত্তা আছে কিনা তা দেখতে চতুর্থ দিনের মতো রাজুক কর্মকর্তাদের পরিদর্শন। বনানী পুড়ে যাওয়া এফআর টাওয়ারের পাশে এসএমসি টাওয়ার ও বিটিআই ভবনে অনিয়ম পায় রাজুকের পরিদর্শকরা। এসএমসি ভবন মালিকপক্ষ ত্রুটির কথা স্বীকার করেন। সব ধরনের কমপ্লায়েন্স মেনে চলার জন্য এসএমসি ম্যানেজমেন্ট বদ্ধপরিকর। কিছু অনিয়ম আছে যেগুলো আপনারা সহায়তা করলে হয়তো আমরা সেটা লিগ্যালি নিই। বিটিআই ভবনে কর্মরতরা বলছেন সরু সিঁড়ি ও লিফটের বাজে অবস্থা ছাড়াও আগুনের ঝুঁকির মধ্যেই কাজ করছেন তারা। আমরা যারা বিভিন্ন অফিসে কাজ করতেছি সেগুলো তো আমরা নিজেরা বুঝতে পারছি আসলে আমাদের সিকিউরিটিগুলো কতটুকু নাজুক অবস্থায় আছে। অফিস কর্তৃপক্ষের এটা উচিত প্রথমে এটা ঠিক করা যে আমাদের যারা আমরা এখানে কাজ করতে আসি, জীবিকা নির্বাহ করতে আসি, তাদের জন্য সেফটিটা আছে কিনা। রাজুকের কর্মকর্তারা বলছেন তথ্য সংগ্রহের জন্য যে যত প্রভাবশালী হোক না কেন তা ভাবা হচ্ছে না। যেখানে অননুমোদিত নির্মাণ আছে নকশার বাইরে সেটাই ঝুঁকিপূর্ণ। একটি বিল্ডিং নকশায় দেখানো আছে যে ফায়ার এক্সটিংগুইশার ইকুইপমেন্টস রাখার স্থান, সেখানে জেনারেটর রুম তৈরি করে তারা কার্যক্রম পরিচালনা করছে। এদিকে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী ও আশপাশের এলাকায় অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালায় রাজুক। অবৈধ এই স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হয়। এ সময় দখলদাররা রাজুক কর্মকর্তাদের সাথে তর্ক জুড়ে দেন। দখলদারদেরও যুক্তির শেষ নেই। আমার জায়গার উপর করছি, নকশা অনুযায়ী করছি। প্রসেসিং চলতেছে, এই ইন্টারভাল টাইমটা আমরা কোর্ট থেকে পারমিশন নিয়ে রাখছি। পাশের নির্মাণাধীন জেটিআই প্রপার্টিজের এই ভবনে বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়। রাজুকের অনুমোদিত নকশার বাইরে কাউকে কাজ করতে দেওয়া হবে না বলে জানান রাজুকের কর্মকর্তারা। মোবাইল কোর্টের মাধ্যমে তাদের জরিমানা করব এবং অনুমোদিত অংশ ভেঙে দেব অথবা তাদের নির্দেশ দেব আগামী 2-3 দিনের মধ্যে তারা সরিয়ে ফেলবে। যাতে অনুমোদিত নকশায় 20 ফুট জায়গা ছাড়ার কথা থাকলেও নিয়ম মানেননি এই ডেভেলপার কোম্পানি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। বকেয়া বেতন ভাতা সহ 9 দফা দাবিতে পাটকল শ্রমিকদের 72 ঘন্টার ধর্মঘট শেষ হয়েছে। খুলনা, সিরাজগঞ্জ, নরসিংদী, রাজশাহী সহ বিভিন্ন স্থানে রেলপথ ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। নরসিংদীর তরুয়া এলাকায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে ভাঙচুর করা হয়। এ সময় আহত হয় 30 যাত্রী। পুলিশ শ্রমিক সংঘর্ষে খুলনায় আহত হয় 4 জন। এদিকে বৃহস্পতিবার বেলা 12টা পর্যন্ত বন্ধ থাকে ঢাকা, চট্টগ্রাম ও ঢাকা খুলনা রেল যোগাযোগ। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন আফসানা নীলা। বকেয়া বেতন ভাতা সহ 9 দফা দাবিতে রাস্তায় নেমে আসেন রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। খুলনা, রাজশাহী, নরসিংদী, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকেই তৃতীয় দিনের মতো শুরু হয় ধর্মঘট। খুলনায় অবরোধ করা হয় রাজপথ, রেলপথ। কাজ বন্ধ রেখে রাজপথে অবস্থান নেন শ্রমিকরা। ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, তাদের বেতন দিতে পারে, দিনায় হতে হতে বাকি খাতি এখন আর বাকি দিতে চায় না। খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে বেলা 12টা পর্যন্ত। সংঘর্ষের ঘটনায় পাবলায় পুলিশ সহ 4 জন আহত হয়। শ্রমিক নামধারী কিছু দুষ্কৃতিকারী এই ঘটনা ঘটিয়েছে, আমরাও এটি অনুসন্ধান করব। নরসিংদীর তরুয়া এলাকায় কর্ণফুলী এক্সপ্রেসে চালানো হয় ভাঙচুর। এ সময় আহত হয় 30 যাত্রী। শ্রমিকদের বিক্ষোভের মুখে 1.5 ঘন্টা বন্ধ থাকে ঢাকা, চট্টগ্রাম রেল যোগাযোগ। ট্রেনের ড্রাইভারটা উনি না ইয়া করে উনি ভাবছে চলে যাইব শ্রমিক দুব দিয়া, তারপর শ্রমিকটা যেভাবে পাশে ইট দিয়া পাথর দিয়া হামলা করছে। উত্তেজিত শ্রমিকরা কিছু পাথর নিক্ষেপ করে এবং কিছুটা ক্ষতিগ্রস্ত হয় ট্রেন। মুজিব কমিশন সরকার নয় তোমার দাবি, সরকার যেন আমাদের দাবিটা বাস্তবায়ন করে দেয়। মজুরি যে পর্যন্ত আমরা না পাবো এই পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। রাজশাহী জুট মিল শ্রমিকরা কারখানা চত্বর থেকে লাঠি মিছিল বের করে রাজশাহী ঢাকা মহাসড়কে অবস্থান নেয়। দুপুর 12টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। 28 কোটি টাকা আমার
ডিএমসিতে আছে, এই টাকাগুলো দিলে আমাদের বিল বেতন হয়। একটি দাবিও যদি পূরণ না হয় আমরা এই বাংলাদেশের যত পাটকলের শ্রমিক আছে সবাই রক্ত দিতে বাধ্য থাকবো। সিরাজগঞ্জের ধর্মঘটের শেষ দিনে সকাল থেকে শহরের রায়পুরের জুট মিল চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। এদিকে মজুরি কমিশন সমস্যা সমাধানের আশ্বাস দিলেও আস্থা পাচ্ছেন না শ্রমিকরা। গত 4 বছর দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ আন্দোলনরতদের। কোনো ভ্রুক্ষেপ নেই মিলগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। মজুরি কমিশনের একটা কাগজ এইটা প্রত্যেক মিলে পৌঁছাইছে, কিন্তু কবে বসাবেন কবে দিবেন এমন তারিখ নাই। পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি বেতন পরিশোধ, অবসরপ্রাপ্ত শ্রমিকদের গ্র্যাজুইটির অর্থ প্রদান সহ 9 দফা দাবিতে 72 ঘণ্টার রেল সড়ক অবরোধ ও ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। আফসানা নীলা, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে কৃষি। মেহেরপুরে বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে থাই পেয়ারা। আবহাওয়া অনুকূলে থাকায় বাগানগুলোতে ফলনও হচ্ছে ভালো। ধান ও গমে কাঙ্ক্ষিত লাভ না পেয়ে উচ্চ মূল্যের এই পেয়ারা উৎপাদন করছেন কৃষকরা। চারা ক্রয়, রোপণ, সার ও পরিচর্যা বাবদ বিঘা প্রতি 1 লাখ টাকা খরচে লাভ হয় 20 থেকে 30 হাজার টাকা। বছরে 1 বিঘা জমিতে উৎপাদন হচ্ছে 100 থেকে 150 মণ থাই পেয়ারা। বিঘা প্রতি প্রায় আয় লক্ষাধিক টাকা। স্বাদে ও পুষ্টিতে ভরপুর হয় চাহিদা যেমন বাড়ছে, তেমনি লাভ বেশি পাওয়ায় থাই পেয়ারা উৎপাদনের দিকে ঝুঁকছেন চাষিরা। আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে না জানিয়ে পারমাণবিক চুল্লি তৈরি করল সৌদি আরব। বঙ্গবন্ধু গোল্ড কাপে চ্যাম্পিয়ন সিলেটের হরিপুর প্রাথমিক বিদ্যালয়। বঙ্গমাতা কাপ জিতল ময়মনসিংহের 5 রুখি স্কুল। বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলে সিলেটের চৈতন্যপুরের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। আর বঙ্গমাতা ফুটবলের শিরোপা জিতেছে ময়মনসিংহের নান্দাইলের 5 রুখি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে নীলফামারী দক্ষিণ কালিয়াল খাতা প্রাথমিক বিদ্যালয়কে 1 গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে হরিপুর। মেয়েদের বিভাগে লালমনিরহাট পাটগ্রামের টেপুরগাড়ি বিকে প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ট্রফি জেতে নান্দাইল 5 রুখি প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার বিতরণ করেন। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। সার্বভৌমত্ব রক্ষায় হুমকি হলে প্রতিহত করতে সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন। বেশি প্রবৃদ্ধির দেশ হবে বাংলাদেশ বলছে বিশ্ব ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার তাগিদ। রাসেলকে ক্ষতিপূরণ না দিলে গ্রিন লাইনের সব গাড়ি নিলামে। হাইকোর্টের আদেশ। 11 এপ্রিল টিকিট বিক্রি বন্ধ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।